দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেইজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি, দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাউজে জাবিদ ঐশী। চীন থেকে এসেছে এক যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কারের খবর। প্রায় 70 বছর ধরে বিজ্ঞানীদের ভাবিয়ে তোলা মহাজাগতিক রশ্মির উৎস অবশেষে তার রহস্য উন্মোচন করেছে চীনের গবেষকরা। আর সেই উৎস হিসেবে এবার সরাসরি চিহ্নিত করা গেল কৃষ্ণগহ্বরকে। ধোঁয়াশা, রহস্য আর অনিশ্চয়তায় ঘেরা মহাজাগতিক রশ্মি বা কসমিক রেস, যেগুলো আলোর গতির কাছাকাছি বেগে মহাবিশ্বে ছুটে বেড়ায়। আবিষ্কারের পর থেকে এগুলো বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত ধাঁধা। বিশেষ করে মহাজাগতিক রশ্মির শক্তির বর্ণালীতে থাকা বিশেষ বাঁক, যাকে বলা হয় নি। এর উৎস নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল, কিন্তু অবশেষে সেই রহস্যের সুরাহা মিলেছে চীনের লার্জ হাই অল্টিটিউড এয়ার শাওয়ার অবজারভেটরি বা লাসো থেকে। চীনা বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অফ হাই এনার্জি ফিজিক্স IHEP এর গবেষকরা প্রকাশ করেছেন যুগান্তকারী এক গবেষণা, যা ছাপা হয়েছে ন্যাশনাল সায়েন্স রিভিউ এবং সায়েন্স বুলেটিনের সবশেষ সংখ্যায়। এদিকে মাইক্রোকোয়াসার নামে 5টি শক্তিশালী জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু শনাক্ত করেছে একদল গবেষক। প্রতিটি মাইক্রোকোয়াসারের কেন্দ্রেই রয়েছে একটি কৃষ্ণগহ্বর আর তার সঙ্গে একটি সঙ্গী নক্ষত্র। কৃষ্ণগহ্বর যখন বিশাল মহাকর্ষে সেই নক্ষত্রকে টেনে নিচ্ছে, তখনই অপরদিকে মহাশূন্যে নিক্ষেপ করছে বিপুল শক্তির জেট, যার শক্তি প্রতি সেকেন্ডে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমার 400 ট্রিলিয়ন বিস্ফোরণের সমান। আমরা সাধারণত কৃষ্ণগহ্বরকে সবকিছুর গ্রাসকারী মনে করি, কিন্তু এই ফলাফল জানাচ্ছে কৃষ্ণগহ্বরই আসলে অত্যন্ত উচ্চ শক্তির কণার জেনারেটর। এবার আমরা প্রথমবারের মতো মহাজাগতিক রশ্মির সবচেয়ে সম্ভাব্য উৎস চিহ্নিত করতে পারলাম। লাসো দৃষ্টিকোণে মিল্কি ওয়েতে আছে এমন 1 ডজনেরও বেশি কৃষ্ণগহ্বর নক্ষত্র জুটি। এর মধ্যে 5টি মাইক্রোকোয়াসারের তীব্র কণা উৎপাদন সরাসরি পরিমাপ করতে সক্ষম হয়েছে গবেষকরা। গবেষক দলের দাবি, এটাই এখন পর্যন্ত মহাজাগতিক রশ্মির নিকাঠামোর সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। অর্থাৎ এই রহস্যময় বাঁকের পেছনে কাজ করছে মহাজাগতিক কৃষ্ণগহ্বরগুলোর শক্তিশালী জেট। এই সাফল্য চীনের অ্যাস্ট্রোপার্টিক্যাল ফিজিক্স গবেষণাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে কৃষ্ণগহ্বরের অভ্যন্তরে ঘটে যাওয়া চরম ভৌত প্রক্রিয়াসমূহ সম্পর্কেও উন্মোচিত হবে নতুন ধারণা। মহাবিশ্বের গভীর রহস্য উদ্ঘাটনে এই আবিষ্কার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক। কৃষ্ণগহ্বরকে কেন্দ্র করে নতুন বৈজ্ঞানিক অভিযাত্রা এখন আরও এক ধাপ এগিয়ে গেল চীনের হাত ধরে। এবারের দ্বিতীয় চং কুয়ানছুন এমবেডেড ইন্টেলিজেন্স রোবট অ্যাপ্লিকেশন প্রতিযোগিতা বেইজিংয়ে প্রযুক্তি ও উদ্ভাবনের এক চমৎকার সমাবেশ তৈরি করেছে। বাস্তব জীবনে রোবটের ব্যবহার বাড়ানো এবং শিল্প খাতে এমবেডেড ইন্টেলিজেন্সকে আরও কার্যকরভাবে প্রয়োগের লক্ষ্যেই এই আয়োজন অনুষ্ঠিত হয়। বেইজিংয়ে সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় চং কুয়ানছুন এমবেডেড ইন্টেলিজেন্স রোবট অ্যাপ্লিকেশন প্রতিযোগিতার ফাইনাল। চীন সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মোট 99টি দল বেইজিংয়ের চং কুয়ানছুন হাইটেক জোনে 2 দিন ব্যাপী প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারীরা 19টি মূল কাজে রোবটের দক্ষতা প্রদর্শন করে। মাঠে এক আকর্ষণীয় প্রদর্শনী ছিল হিউম্যানয়েড রোবট দিয়ে পিয়ানো বাজানো।
রোবটগুলোর সুরেলা পরিবেশনা শুধু বিনোদনই দেয়নি, বরং হাতের দক্ষতা, গতি নিয়ন্ত্রণ এবং সুনির্দিষ্ট অবস্থান নির্ণয়ের মতো রোবোটিক প্রযুক্তির উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেছে। চীনের শান্তং প্রদেশে ২,০০০ বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে চাও ইউয়ান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার ১ নম্বর ইউনিটে কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে এই কাজ শুরু হয়। চাও ইউয়ান প্রকল্পটি চীনের তৃতীয় প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি হুয়ালং 1-এর উপর ভিত্তি করে নির্মিত প্রথম পারমাণবিক কেন্দ্র, যেখানে প্রথমবারের মতো কুলিং টাওয়ার ব্যবহৃত হবে। নিউক্লিয়ার আইল্যান্ডের আকার ২,০০০ বর্গমিটারেরও বেশি, যার প্রায় ৫টি বাস্কেটবল কোর্টের সমান। পুরো প্রকল্পে থাকছে ৬টি হুয়ালং 1 রিঅ্যাক্টর। এগুলোর সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হবে ৭২ লাখ কিলোওয়াট, যা প্রায় ৫০ লাখ মানুষের বার্ষিক বিদ্যুৎ চাহিদা পূরণ করবে। প্রকল্প পরিচালক ইউ সিয়াংতুং জানিয়েছেন, ৬টি রিঅ্যাক্টর চালু হলে বছরে ৫০০ কোটি কিলোওয়াট ঘন্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে, যা বছরে প্রায় ১,৫২,৭০,০০০ টন কয়লা সাশ্রয় করবে। বছরে কমবে ৪,৬২,০০,০০০ টন কার্বন নিঃসরণ, যা ১,১০,০০০ হেক্টর বনায়নের সমান। চীনের রাজধানী বেইজিংয়ে একটি আবাসিক কমিউনিটির চা আড্ডা বা টি পার্টি কর্মসূচি এখন উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে দেশটির প্রাথমিক স্তরের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বাস্তব প্রয়োগের ক্ষেত্রে। জনগণের শহর ধারণার আওতায় কিভাবে বাসিন্দারা নিজেরাই শহর গঠনের কাজে যুক্ত হচ্ছেন, ঠিক সেই চিত্রই স্পষ্ট হয়েছে এই উদ্যোগে। বিগত কয়েক দশকে চীন বিশ্বের দ্রুততম নগরায়নের অভিজ্ঞতা অর্জন করেছে। আজ চীনের শহরগুলোতে বসবাস করছে ৯৪০ মিলিয়নেরও বেশি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার ২/৩ বেশি। কিন্তু এই দ্রুত বৃদ্ধির সাথে এসেছে আরও বড় চ্যালেঞ্জ: নাগরিকদের সম্পৃক্ত করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ২০১৯ সালে প্রেসিডেন্ট শি জিনপিং জনগণের শহর ধারণা তুলে ধরেন, যে শহর গড়ে উঠবে জনগণের দ্বারা এবং জনগণের জন্য কাজ করবে। শহর পরিচালনার মূল ইউনিট হিসেবে কমিউনিটিগুলোকেই চিহ্নিত করা হয়, যেখানে মানুষের দৈনন্দিন প্রয়োজন, সমস্যা ও সমাধানের প্রক্রিয়া গড়ে ওঠে। বেইজিংয়ের কংগং সাব ডিস্ট্রিক্টের জিআই ইউয়ান আবাসিক কমিউনিটিতে প্রতি মাসে একবার করে আয়োজন করা হয় বিশেষ এক চা আড্ডার। এখানে একসঙ্গে বসে স্থানীয় বাসিন্দা, প্রপার্টি ম্যানেজার ও কমিউনিটি কর্মীরা মতামত দেন, অভিযোগ জানান আর ভবিষ্যৎ পরিকল্পনা করেন। ২০২৩ সাল থেকে এ ধরনের টি পার্টি বৈঠকে ১০০টিরও বেশি পরামর্শ সংগ্রহ করা হয়েছে, যার ৯৮% ইতিমধ্যে বাস্তবায়িত। বাসিন্দাদের প্রত্যক্ষ অংশগ্রহণই এ সাফল্যের মূল কারণ। এলাকাটা একসময় ছিল পতিত জমি। বাসিন্দারা উন্নয়নের কথা বললে আমরা টি পার্টিতে বসে আলোচনা করি, তারপর ছোট পার্কটিকে নতুন করে সাজাই, নাম দিই গার্ডেন অব ব্লেসিংস। এই অভিজ্ঞতা এক কমিউনিটিতে সীমাবদ্ধ নয়। চীনের নানা অঞ্চলের রেসিডেন্স কাউন্সিল, কমিউনিটি ওয়ার্কশপ, গোলটেবিল বৈঠক এবং অনলাইন প্ল্যাটফর্মে ক্রমবর্ধমানভাবে মানুষ তাদের এলাকার সিদ্ধান্ত প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। এতে একদিকে যেমন স্বার্থ সমন্বয় সহজ হচ্ছে, অন্যদিকে কমছে সংঘাত। কমিউনিটির দায়িত্ব বাড়ছে, কিন্তু সম্পদ সীমিত। তাই আমাদের লক্ষ্য বাসিন্দা, স্থানীয় ব্যবসা ও বিভিন্ন পক্ষের সমন্বয়ে একটি যৌথ মডেল গড়ে তোলা। যত বেশি অংশগ্রহণ, তত বেশি সম্পৃক্ততা আর তত বেশি সন্তুষ্টি। চীনের জনগণের শহর ধারণাটি এখন কমিউনিটির ভেতর থেকেই বাস্তবায়িত হচ্ছে। সমস্যা সমাধান থেকে শুরু করে নির্মাণ পরিকল্পনা, সব ক্ষেত্রেই বাসিন্দাদের সরাসরি মতামত ও সিদ্ধান্তই হয়ে উঠছে শহর পরিচালনার মূল চালিকা শক্তি। নগরায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মডেল চীনের শহরগুলোর ভবিষ্যৎ দিক নির্দেশনা আরও স্পষ্ট করে তুলেছে। ঐতিহাসিকভাবে চায়ের উৎপত্তি চীনে প্রায় ৪৭০০ বছর আগে। ধারণা করা হয় সম্রাট শেননংয়ের গরম পানির পাত্রে হঠাৎ পড়ে যাওয়া একটি বন্য চা পাতা থেকেই চায়ের আবিষ্কার। পরে টি হর্স রোডের মাধ্যমে চা চীনের বাইরে ছড়িয়ে পড়ে।
সেই ধারায় আজও চীনের ইউনান প্রদেশের চাংনিংহং চা বিশ্বজুড়ে সমাদৃত। চীন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শাহনশাহ রাসেল। চীনের চায়ের আছে সুদীর্ঘ ইতিহাস। প্রাচীন সিল্ক রোডের মতো ইউনানে চায়েরও টি হর্স নামে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ছিল। প্রায় 2000 বছর আগে এই পথ ধরে ইউনান এবং সিচুয়ান প্রদেশ থেকে ঘোড়ার পিঠে করে দুর্গম পাহাড় ও মালভূমি পেরিয়ে তিব্বত, দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি ভারত পর্যন্ত পৌঁছত এই চা। সে সময় থেকে চ্যাংনিং কাউন্টির ব্ল্যাক টি এই ঐতিহাসিক বাণিজ্য পথের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। এই চা সম্প্রতি বিশ্বজুড়ে চা প্রেমীদের মনোযোগ কেড়েছে। এর স্থানীয় নাম চ্যাংনিংহং, যা চীনের একটি উচ্চমানের ব্ল্যাক টি ব্র্যান্ড। চা গ্রুপটির প্রায় 40,000 হেক্টর চা বাগান, 6টি শাখা এবং 11টি কারখানা রয়েছে। বছরে চা উৎপাদন ক্ষমতা 20,000 টন। দেশের গণ্ডি পেরিয়ে সুনামের সাথে বিশ্বের 20টি দেশে এই চা রপ্তানি হচ্ছে। চ্যাংনিংহং গ্রুপের বাগানে রয়েছে 1000-এরও অধিক চা গাছ, যেগুলোর বয়স প্রায় 1000 বছরেরও বেশি। 100 বছরের চা গাছ রয়েছে প্রায় 30,000। এখানকার মেঘ ও উঁচু পাহাড়ি আবহাওয়া চা গাছে অ্যামিনো অ্যাসিড ও সুগন্ধি তৈরিতে সাহায্য করে। বহু পুরনো ও মূল্যবান চা গাছ এখানকার উচ্চতা, আর্দ্র জলবায়ু ও উর্বর মাটি চায়ের পাতাকে এক অনন্য গুণাগুণ দেয়। প্রায় 100টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে চ্যাংনিংহংয়ের চা। এছাড়াও রাষ্ট্রীয় স্মারক উপহার হিসেবে এই চা বিভিন্ন রাষ্ট্রনায়কদের উপহার দেয় চীন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চায়ের সেই বৈশিষ্ট্য ও মান বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। চীনের চা বিশ্বের কাছে দূরে ধরতে 1995 সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এই অঞ্চলের ঐতিহ্যবাহী চা প্রক্রিয়াজাত করতে আমাদের কার্যক্রম ও শাখা বেড়েছে। আমাদের ব্ল্যাক টি, গ্রিন টি, পুয়ার টি ও হোয়াইট টি বেশ জনপ্রিয়। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, জাপান সহ 20টি দেশে আমরা চা রপ্তানি করে থাকি। চ্যাংনিংহংয়ের ঐতিহ্যের সাক্ষী হয়ে রাখছে এই জাদুঘরটি। বলা হয় অন্যান্য চায়ের তুলনায় চ্যাংনিংহংয়ের স্বাদ অনেক বেশি মিষ্টি, মসৃণ এবং ফুলের মতো সুগন্ধযুক্ত। চায়ের কড়া তিক্ততা এখানে অনুপস্থিত। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের প্রদাহ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত এই চা পান মানসিক চাপ কমাতেও সহায়ক। চ্যাংনিংহং শুধুমাত্র একটি পানীয় নয়, এটি চীনের ইউনান অঞ্চলের মানুষের ইতিহাস এবং সংস্কৃতির প্রতিফলন। চীনে এখন সন্তান জন্মদান ও লালন পালন আরও সহজ হয়েছে। সরকার মাতৃত্বকালীন বীমা বাড়িয়েছে, ফলে নতুন মায়েদের খরচ কমেছে। 7টি প্রদেশে সন্তান জন্ম দিতে কোনো খরচই করতে হয় না। এখন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশ জুড়ে শিশুদের জন্য স্বাস্থ্য শিক্ষা ও যত্নের সমন্বিত সেবা চালু হয়েছে। ডে কেয়ার সেন্টারে মিলছে চিকিৎসা, খেলা, গান শেখা, ম্যাসাজ ও পুষ্টি পরামর্শ। চীন জুড়ে মাতৃত্বকালীন বীমা কভারেজ সম্প্রসারণ ও ভাতা প্রদানের প্রক্রিয়া সহজ করার ফলে নতুন অভিভাবকদের সন্তান জন্মের ব্যয় অনেক কমে এসেছে। চিলিন, চিয়াংসু ও শান্তং সহ 7টি প্রদেশে মাতৃত্বকালীন সেবার ব্যয়ের প্রায় পুরো অংশই এখন সরকার বহন করছে।
দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরে বছর এখন পর্যন্ত 7,000-এর বেশি নতুন মা সন্তান জন্মের পর 100 ইউয়ানের বেশি কম খরচ করেছেন। চিলিন প্রদেশের বাসিন্দা শেন ইউন সম্প্রতি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানদের ইনকিউবেটর খরচ নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন। তবে নবজাতক চিকিৎসা খরচের রিয়েল টাইম ফেরত নীতির ফলে আর্থিক চাপ অনেকটাই কমেছে। এখন মনে হচ্ছে আমি সন্তান জন্মদানের মাধ্যমে কিছু অর্জন করেছি। মোট খরচ ন্যূনতম এবং বছরে 3,600 ইউয়ান জাতীয় মাতৃত্বকালীন ভাতা দেয়া হয়েছে। সবকিছু যোগ করার পরও আমাদের কাছে সন্তান জন্মদানের খরচ থেকে কিছু টাকা অবশিষ্ট আছে। সম্প্রতি মাতৃত্বকালীন ভাতা প্রদানের প্রক্রিয়ায়ও বড় পরিবর্তন এসেছে। আগের মতো নিয়োগকর্তার মাধ্যমে নয়, এখন অনেক প্রদেশে সরাসরি ব্যক্তির ব্যাংক হিসেবে অর্থ পাঠানো হচ্ছে। জাতীয় স্বাস্থ্য বীমা প্রশাসন NHS এর তথ্য অনুসারে চিয়াংসু ও লিয়াওনিং প্রদেশে 1 নভেম্বর থেকে নতুন এই ব্যবস্থা চালুর পর দেশ জুড়ে 25টি প্রদেশে সরাসরি ভাতা প্রদানের নীতি কার্যকর করা হয়। অন্যদিকে চীন জুড়ে শিশুদের প্রাথমিক স্বাস্থ্য ও শিক্ষার সেবা একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে ব্যক্তিগত সেবা দেওয়া হয়। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের মেইশান শহরকে দেশের প্রথম দিকের শিশু সেবা পাইলট শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে, যেখানে 5টি সরকারি ডে কেয়ার কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে চিকিৎসা ও শিক্ষা সেবা একত্রে দেওয়া হচ্ছে। মেইশান পৌর নার্সারি ইনস্টিটিউটে 140টি শিশুর দেখভালের ব্যবস্থা রয়েছে। শিশুদের খাওয়া দাওয়া, দৈনন্দিন রুটিন, শারীরিক ও মানসিক বিকাশ সবই আমাদের নজরদারিতে থাকে। প্রয়োজনে পার্টনার হাসপাতালগুলো দ্রুত চিকিৎসা সহায়তা দেয়। লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াং এর এক নার্সারি কেন্দ্রে এখন থেকে 3 বছর বয়সী শিশুদের নিয়ে সংবেদনশীলতা ও সমন্বয় উন্নয়ন ক্লাস নেওয়া হয়। এই ক্লাসে অংশ নেওয়ার পর তাদের শারীরিক ভারসাম্য ও আত্মপ্রকাশের ক্ষমতা অনেক বেড়েছে। এছাড়া কেন্দ্রটিতে শিশুদের জন্য ঐতিহ্যবাহী চীনা ম্যাসাজ থেরাপি ও খাদ্যাভ্যাস নির্ভর স্বাস্থ্য কর্মসূচি পালন করা রয়েছে। চীনের এই উদ্যোগকে বিশেষজ্ঞরা বলছেন উচ্চমানের জনসংখ্যা বিকাশ ও পারিবারিক কল্যাণে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।